আসসালামু আলাইকুম। সার্কুলার মোশনের সেকেন্ড পার্ট ক্লাসে তোমাদের স্বাগতম। ফার্স্ট পার্ট বিশেষ করে ছিল আমার বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌত রাশি সম্পর্কিত তোমাদেরকে জাস্ট পরিচিত করানো ছিল আমার কাজ। এখন আমি দেখি ফার্দার একটা বিষয় যাব। আর আমি যে প্রসেসে পড়াই সেটা হচ্ছে তোমার বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। আমি মনে করি যে বেসিক ক্লিয়ার না থাকলে তুমি আসলে জিরো। তো বেসিকের শুরু থেকে শুরু করার জন্য আমি আমার বোর্ডে কয়েকটা চিত্র রেখেছি। ধরো এখানে একটা বস্তু একটা সারফেসে রয়েছে, এই বস্তুর ভর হচ্ছে m। এই m ভরের বস্তুটা যখন এই একটা হরাইজন্টাল মানে ভূমির সমান্তরাল একটা সারফেসে থাকবে, তখন এই বস্তুটার ভরের জন্য একটা ওজন mg, যেটা তল বরাবর নিচের দিকে কাজ করছে। ধরো এটা হচ্ছে ভর কেন্দ্র, এই ভর কেন্দ্র দিয়ে ওজনটা নিচের দিকে কাজ করছে। আমরা বলি এটা ভার কেন্দ্র বলি। আচ্ছা দেখ, ভর কেন্দ্র ভার কেন্দ্র এখানে বিশেষ কোনো পার্থক্য নাই। যখনই এই সারফেসের মধ্যে বস্তুটা থাকবে, এই সারফেস তাকে বাধা দেবে, উপরের দিকে একটা বল দেবে, যেটাকে আমরা বলি রিঅ্যাকশন ফোর্স বা বাংলায় বলি প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল এই রিঅ্যাকশন ফোর্সকে আমরা আর দিয়ে লিখতেছি। এইখানে আমার রিঅ্যাকশন ফোর্সটা ঠিক ওজনের সমান। বস্তু যত বলে বাধা দিবে মানে ওজন প্রয়োগ করবে, ঠিক তো এই টেবিল বা এই সারফেসটা ঠিক তত বলেই উপরের দিকে তাকে ধাক্কা দেবে। তুমি যদি এক্সট্রা কোনো ফোর্স দাও, ধরো তুমি এই ওজনের সাথে সাথে তুমি হাত দিয়ে ধরো আরেকটা ফোর্স দিলে এফ বল, তাহলে এই নিচের দিকে দুইটা বল কাজ করতেছে, এমজি আর হলো এফ। আমি তোমাকে বললাম যে প্রতিক্রিয়া বল তুমি যত বল দিবা ঠিক ততটুকুই প্রতিক্রিয়া হবে, নিউটনের থার্ড ল অনুযায়ী সমান ও বিপরীত প্রতিক্রিয়া। তখন যদি তোমার ওজন ছাড়াও আরেকটা বল প্রয়োগ করা হয়, তখন এই প্রতিক্রিয়া বল, তখন ওজন তো থাকবে প্লাস আরেকটা বল থাকবে। জাস্ট প্রতিক্রিয়া বলের কনসেপ্টটা ক্লিয়ার তোমাদের হওয়া উচিত আমি মনে করি। তো এটা হচ্ছে তোমার একটা হরাইজন্টাল বা একটা কি বলে ভূমির সমান্তরাল একটা সারফেস। আমি একটা ইনক্লাইন্ড মানে একটা হেলানো তল চিন্তা করব। এখানে সব হিবিজিবি হয়ে গেছে, আমরা একটু পরিষ্কার করে নিই বোর্ডটা। মাথায় রাখবা যে সব সময় প্রতিক্রিয়া বল সারফেসের সাথে লম্বভাবে বিপরীত দিকে কাজ করে। সারফেস যদি এমন থাকে, প্রতিক্রিয়া বল উপর দিকে খাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সারফেস যদি এমন থাকে 90 ডিগ্রি কোণে, প্রতিক্রিয়া বল সবসময় প্রতিক্রিয়া বল সারফেসের সাথে সমকোণে থাকবে। এখন এই ইনক্লাইন সারফেসে, এটা একটা ইনক্লাইন সারফেস মানে একটা হেলানো তল, এই হেলানো তলে এম ভরের একটা বস্তু রাখা আছে। এই বস্তুটার ভর কেন্দ্র এখানে, এখানে তোমার এই বরাবর ওজন কাজ করবে নিচের দিকে এমজি। আর আমি তোমাকে বললাম প্রতিক্রিয়া বলটা সব সময় সারফেসের সাথে লম্ব হয়, তাহলে এই সারফেসটা যেহেতু বাঁকা, আমার লম্ব বলটা এই সারফেসের সাথে 90 ডিগ্রি কোণে এইভাবে হবে, এমন হবে না। প্রতিক্রিয়া বলটা এমন হবে না, প্রতিক্রিয়া বলটা এমন হবে না, সারফেসের সাথে লম্বভাবে হবে। আচ্ছা, যদি এটা বুঝে থাকো, তুমি দেখো এই তলটা থিটা কোণে হেলানো রয়েছে। যদি থিটা কোণে হেলানো থাকে, এটা হবে 90 মাইনাস থিটা।
তোমরা আশা করি সবাই জিওমেট্রি ভালো পারো, এইচএসসি সবার সবাই আশা করি সায়েন্সের পোলাপান ম্যাথ ভালো পারে। এটা যে থেটা হয় এটা হচ্ছে 90 মাইনাস থেটা। আবার খেয়াল করে দেখো, যেহেতু এটা প্রতিক্রিয়া হবে এই বলের, এই যেহেতু বস্তুটা এখানে রাখা আছে, এই বল কেন্দ্র বরাবর প্রতিক্রিয়া বল আর সারফেসের সাথে লম্বভাবে কাজ করে, তাই এটা 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও তো 90 ডিগ্রি। তাহলে মানে বোঝা যাচ্ছে যে এই পুরোটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। বোঝা যাচ্ছে? আমি যদি অন্য জায়গায় আঁকি একটু খেয়াল করে দেখো, এটা থেটা, এটা হচ্ছে 90 মাইনাস থেটা, আর এটা হচ্ছে তোমার এই পুরোটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটা থেটা হবে, কারণ ওই 90 মাইনাস থেটা প্লাস থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সিম্পল 90 মাইনাস থেটা, এই দুটো যোগ করে থেটা কাটা যাবে, 90 ডিগ্রি থাকে। তা আমরা পাচ্ছি এই একটা হেলানো তলে যদি এটা থেটা হয়ে থাকে তাহলে এই কোণটাও থেটা হবে। এটা আমার প্রথম বোঝার বিষয়। আচ্ছা, তার মানে এটা থেটা হলে এটা হচ্ছেও থেটা। এখন এই ওজনটা এদিকে কাজ করছে, ওজনটাকে দুই ভাগে ভাগ করবা। ওজনের দিকের সাথে যে একটা উপাংশ, দুইটা উপাংশে ভাগ করবে, একটা উপাংশ এইদিকে এই বরাবর আর একটা উপাংশ এই দিক বরাবর। যেহেতু ওজনের দিকের সাথে সে অ্যাঙ্গেল করছে, সে এটা হবে কজ। আর যার সাথে অ্যাঙ্গেল করবে না, যেমন এই অংশটা ধরো আমি মার্কিং করে দিই, ধরো এটা হলো এক্স অংশ, এটা হলো ওয়াই অংশ। এই এক্স অংশ এই ওজনের সাথে থিটা তৈরি করছে, তাই এটা কজ হবে। যে সরাসরি অ্যাঙ্গেল করবে সেটা কজ, আর যে অ্যাঙ্গেল করবে না সেটা হচ্ছে সাইন। তাহলে খেয়াল করে দেখো, এই এমজি কস থিটা তলের সাথে লম্ব বরাবর কাজ করতেছে, তলের সাথে লম্ব বরাবর, এই তলের সাথে লম্ব বরাবর কাজ করছে এমজি কস থিটা, আর এই এটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে আমি বলতে পারি যে প্রতিক্রিয়াটা হচ্ছে এখানে mg cos থিটা, আর এটা জানো mg sin থিটার জন্য নিচে পড়ে, তোমাদের আমি ক্লাসে এটা পড়াইছিলাম, তোমাদের হয়তো মনে আছে অনেকের। জাস্ট রিক্যাপ করা, যেহেতু আমি বললাম তোমাদের বেসিক ক্লিয়ার না হলে ফিজিক্স পড়ে বা সায়েন্স পড়ে কোনো লাভ নেই। রেজাল্ট করবা, দেখবা যে অ্যাডমিশন টেস্টে কোথাও চান্স পাচ্ছ না, নিজে হতাশ হয়ে যাবা। বেসিক ক্লিয়ার থাকলে তুমি 100তে 100। আচ্ছা, এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি প্রতিক্রিয়া বল বুঝছি, আশা করি সবাই প্রতিক্রিয়া বল বুঝছো। প্রতিক্রিয়া বল সব সময় যে তলে বস্তু থাকবে ওই তলের সাথে লম্ব বরাবর কাজ করে। এটা বুঝলে আমরা এখন ফার্দার আসি। এইখানে আমি হাত দিয়ে দেখো, আমরা তোমরা জানো আমার ড্রয়িং খুব খারাপ হয়, যতটুকু পারছি একটা হাত আঁকছি, একটা বস্তুকে ঘোরানো হচ্ছে এমভর। যখনই কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হয়, আমি তোমাকে বলছি গতকাল বা গত ক্লাসে যে তার একটা কেন্দ্র বিমুখী বলের তৈরি হয়। বস্তুটা কেন্দ্র থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। এখানে এফ কেন্দ্র বিমুখী বল, যে বলটা বস্তুকে বাইরে বের করার চেষ্টা করবে। এখন তুমি কি করবা? তুমি হাত দিয়ে বল দিচ্ছ যাতে বস্তুটা ভিতরে চলে আসে, এমন ভাবে আবার বল দিবা না যাতে সে তোমার কাছে চলে আসে। তো আমরা হিউম্যান অনেক ক্ষমতার অধিকারী, আমরা নিজেও চিন্তা করতে পারবো না। আমরা এমন ভাবে আমাদের হাতটাকে অ্যাডজাস্ট করে ফেলি সাথে সাথে যে আমরা ওকে সমান আর বিপরীত মুখে একটা বল দিয়ে হাত দিয়ে ফেলি। তাহলে আমি যে বলটা দিলাম সেই বলটা এই কেন্দ্র বিমুখী বলের সমান, mv² / r।
আমি যে কোনো সময় যে কোনো সার্কুলার মোশন যে কোনো গতি যদি বৃত্তাকার হয়ে থাকে তার একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হবে, আর কেন্দ্র বিমুখী বলের বিরুদ্ধে তাকে বৃত্তাকার পথে রাখার জন্য তোমার কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ করতে হবে। তো এটা তুমি করবা, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আচ্ছা, আরেকটা বিষয়, আরেকটা আচ্ছা, আমরা এই কেন্দ্র বিমুখী বলের প্রয়োগ দেখব কিছু, আমাদের নেচারে কিভাবে থাকে, এক্সিস্ট করে। ধরো আমি তোমাদের বোঝার জন্য কিছু সিম্বলিক ফিগার রেখেছি। এখানে এটা হচ্ছে সান, এই সানের চারপাশে আর্থ রোটেট করছে। এখন আমি তোমাকে বললাম যখনই একটা মোশন সার্কুলার হয়ে যাবে তখনই তার কেন্দ্র বিমুখী বল তৈরি হবে। সো এই আর্থটা কি করা উচিত ছিল, সে সূর্য এই সৌরজগৎ ছেড়ে বাইরে চলে যাওয়ার কথা ছিল, কারণ তার একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হচ্ছে, যে বলের মানটা হচ্ছে mv²/r। তাহলে বস্তুটা কোন বলের জন্য, বা এই পৃথিবী কোন বলের জন্য সে দূরে সরে যাচ্ছে না? তুমি জানো যে পৃথিবী আর আর্থ পৃথিবী এবং সূর্য দুইটারই ভর রয়েছে, দুইটা ভরের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষ বল। আমরা জানি তার ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে Gm/m/r²। এখানে এই মহাকর্ষ বলটা কেন্দ্র বিমুখী বলের যোগান দিবে, যে কারণে সে পৃথিবী থেকে চলে যাবে। মানে হচ্ছে এই mv²/r ওই Gm/m/r² এর সমান হবে। এটা আমরা করেছিলাম মহাকর্ষ অভিকর্ষ বল, ওই চ্যাপ্টারটা, মহাকর্ষ চ্যাপ্টারটা পড়ার জন্য আমরা এগুলা দিয়ে অনেক ফার্দার ক্যালকুলেশন করেছিলাম। যেহেতু আমার শুধু সার্কুলার মোশন নিয়ে কাজ, তাই আমি আর ফার্দার যাব না। শুধু আমি তোমাকে বললাম যে একটা বস্তু যখন সার্কুলারলি রোটেট করে তখন তার একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হবে, এবং আমরা কেন্দ্রমুখী বলটা যোগান দেব। যেমন ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, এখন তার কেন্দ্র বিমুখী বলের যোগানটা দিচ্ছে, কেন্দ্র বিমুখী বল তৈরি হচ্ছে, আর কেন্দ্র মুখী বলের যোগান দিবে হচ্ছে ইলেকট্রন আর প্রোটনের মধ্যবর্তী আকর্ষণ বল, যেটাকে আমরা বলি স্থির তড়িৎ আকর্ষণ বল। কুলম্বের সূত্র যেটা পড়ছিলাম আমরা, যে F = 1/4πε0 Q1 Q2/r²। আচ্ছা, এটা হচ্ছে তোমার কেন্দ্র বিমুখী আর কেন্দ্রমুখী বলের একটা কম্পারেটিভ আলোচনা। যদি আমরা এগুলা বুঝতে পারি, এখন আমার কাজ হচ্ছে সাইকেল চালানোর গতি নিয়ে। আমার আবার বলে রাখি, আমার ড্রয়িং খুব খারাপ, সো একটু চিন্তা করো। যে ধরো এই একটা ট্র্যাক, সার্কুলার ট্র্যাক, দেখো এটা সার্কুলার না, কিন্তু আমি যদি চিন্তা করি তাকে এই জায়গাটা দিয়ে আমি একটা বৃত্ত কল্পনা করতে পারবো। যে কোনো বাঁকা রাস্তা, ধরো এই একটা রাস্তা, হঠাৎ করে একটা রাস্তা গেছে, এরকম রাস্তাটা এইখানে বাঁক নিছে, তাহলে এই বাঁকাটাকে আমি একটা সার্কেল বানাইতে পারি। তাহলে এই অংশটা, এই জায়গাটা কি আছে, একটা সার্কুলার মোশন হয়ে যাচ্ছে না, একটা বৃত্তাকার গতি হয়ে যাচ্ছে না? তাহলে যখনই কোনো বস্তু এরকম কোন সার্কুলার ট্র্যাকে যাবে, হালকা বাঁকা কোনো বাঁকা রাস্তায় যাবে, তখনই তার একটা এই বক্রতার জন্য একটা কেন্দ্র তৈরি হবে। ধরো এই বক্রতার জন্য একটা কেন্দ্র, এটা আমরা বলি বক্রতার কেন্দ্র অথবা সেন্টার অফ দ্য কার্ভাচার।
আর এই বক্রতার কেন্দ্রের সাথে রাস্তা যদি আমি যোগ করে দেই, এটাকে বলবো আমরা রেডিয়াস অফ দ্য কার্ভেচার। রেডিয়াস অফ দ্য কার্ভেচার, এর বাংলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ। সো আমরা কি বুঝতে পারলাম, যখনই আমরা কোনো বাঁকা রাস্তা দেখব, ওই বাঁকা রাস্তাটা কোনো বৃত্তের অংশ, আমরা সেটা কল্পনা করতে পারি যে বৃত্তের একটা কেন্দ্র থাকবে এবং তার একটা ব্যাসার্ধ থাকবে, আর ওই ব্যাসার্ধকে আমরা বলবো রেডিয়াস অফ দ্য কার্ভেচার অথবা বক্রতার ব্যাসার্ধ। এখন কোন একটা সময় একজন পথিক যদি এই রাস্তায় চালানোর চেষ্টা করবে, তখন যেহেতু এটা একটা বৃত্তাকার গতি, এই বৃত্তাকার গতির কারণে, এটা যেহেতু একটা বৃত্তাকার গতি, তার একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হবে। এইদিকে ধরো আমি এই দিকে বাঁকা নিচ্ছি, তাহলে এই বরাবর যদি চিন্তা করো, এই রাস্তাটা আমি যদি বড় করে দিতাম, তাহলে তার একটা কেন্দ্র বিমুখী বলে তৈরি হতো, এটা বলি আমরা mv²/r। এখন এই কেন্দ্র বিমুখী বলের জন্য তুমি তো ওই পাশে চলে যাবা, রাস্তা থেকে ছিটকে পড়ে যাবা, তাহলে তুমি ওটাকে ট্র্যাকে রাখার জন্য কি দরকার, একটা কেন্দ্রমুখী বলের দরকার পড়বে। এই কেন্দ্রমুখী বলের দরকারটা মানে কিভাবে যোগান দিবা, একটু আমি যদি খেয়াল করে দেখি, তোমার কেন্দ্র সাইকেলটা ধরো, এটা তো সাইকেলের চাকা নরমালি এইভাবে থাকে, আমি সাইকেলের চাকা ধরো, এটাকে যদি আমি এভাবে দেখি, এটা সাইকেলের চাকা, যখনই এই রাস্তা দিয়ে যাবে সাইকেলের চাকাটা এইভাবে থেকে একদিকে কাত হয়ে যায়, একদিকে এই কাত হয়ে যাচ্ছে। সাইকেলের চাকাটা এভাবে কাত হয়ে যাচ্ছে, এটা তোমার হচ্ছে রাস্তা, আর তুমি এই পথে যাচ্ছ। সাইকেলটা চাকাটা নরমালি এভাবে চলে, আর যখনই তুমি বাঁকা রাস্তায় যাচ্ছ, তখন তুমি একদিকে বেঁকে যাচ্ছ। এখন তুমি যদি এইখানে বেঁকে যাও, এই জায়গায় কি করবে, একটা বল প্রয়োগ করতেছো, এই বলের জন্য একটা প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে, রাস্তাটা যদি এটা হয়ে থাকে, প্রতিক্রিয়া বল কাজ করবে এই দিকে। আর এখন প্রতিক্রিয়া বলটাও এইখানে তুমি থাকো, ধরো আমি তো সাইকেল আঁকতে পারতেছি না, সাইকেলের চাকা আঁকছি তাও কষ্ট করে, তো চিন্তা করো এদিকে তোমার সাইকেলের তোমার ভর হচ্ছে mg, আর তুমি কত এটা তুমি নরমালি ছিল তোমার মাথায় এই জায়গায় ছিল, এটা তোমার মাথা এখানে, আর তুমি একদিকে কাত হয়ে গেছো, তোমার মাথাটা এখন এই জায়গায় আছে, তো স্বাভাবিক অবস্থা থেকে তোমার অ্যাঙ্গেল সরে গেছে থিটা কোণ, তুমি নরমাল এভাবে ছিল, একদিকে কাত হওয়ার জন্য মানে যখন এই রাস্তা দিয়ে যাবা তখন এই দিকে চলে যাচ্ছ। আর এটা যদি হয় এরকম, প্রতিক্রিয়া বলটাকে আমি এখন দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এদিক বরাবর, আর একটা বের করতে পারি এদিক বরাবর। এটা অবশ্য যেহেতু ওর সাথে অ্যাঙ্গেল করছে, এটা হবে আর cos থিটা, আর এটা হচ্ছে আর sin থিটা। এখন খেয়াল করে দেখো, এই পথে যাওয়ার সময় সে চাকাটা একদিকে কাত হলো, কাত হওয়ার কারণে তার প্রতিক্রিয়া বল হলো আর, এই সারফেসে আমি বল প্রয়োগ করছি, প্রতিক্রিয়া বল আর পাইছি, আর এর দুটো অংশ পাইলাম, আর cos থিটা আর sin থিটা। আর এই বৃত্তাকার পথে চলার জন্য একটা
কেন্দ্র বিমুখী বলে তৈরি হয়েছিল mv²/r। আর এটাকে রোধ করার জন্য তুমি বাঁকা হয়ে r sin θ বলটা এদিকে কাজ করলা, কেন্দ্র বিমুখী বলের বিপরীতে একটা বল কাজ করলা, সেটা হচ্ছে r sin θ। এই দুইটা সমান হওয়ার কারণে তুমি ওই রাস্তার ট্র্যাকে থাকবে। তাহলে আমি পাচ্ছি এরকম r sin θ = mv²/r। আর খেয়াল করে দেখো r cos θ ঠিক বিপরীতে আসছে mg। আমি বলতে পারি যে r cos θ = mg। এটা যদি 1 নং সমীকরণ হয়, এটা যদি হয় 2 নং, 1 নং কে 2 নং দিয়ে ভাগ করো, r sin θ by r cos θ mv²/r divided by mg। তাহলে sin θ by cos θ মানে tan θ, আর কাটা গেল, কাটা যাবে, v²/rg থাকবে। এখানে থেটাটা হচ্ছে তোমার সাইকেলকে সোজা অবস্থা থেকে কত অ্যাঙ্গেলে বাঁকাতে হবে, এটা হচ্ছে থেটা। ভি হচ্ছে তুমি ওই থেটা অ্যাঙ্গেলে কত বেগে চালাতে পারবে এই সাইকেলটাকে। তুমি ধরো এমন বেগে চালাচ্ছ যে ওই তুমি কাইত হইয়া লাভ হয় নাই, পইরা গেছে একবারে। সো তোমার অ্যাঙ্গেলটাও করতে হবে, প্লাস তার সাথে স্পিডটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে সেই স্পিড হচ্ছে ভি, আর যেই রাস্তাটা, এই রাস্তাটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে একটা সাইকেলের যে আনত কোণ, সাইকেল আরোহীর এই আনত কোণের সাথে বেগ আর ওই রাস্তার বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক। যদি আমরা এটা বুঝে থাকি, এই ধরনের প্রবলেম এখান থেকে আসতে পারে। একজন সাইকেল আরোহী 20 মিটার/সেকেন্ড বেগে 100 মিটার বক্রতার ব্যাসার্ধের রাস্তায় সাইকেল চালাতে চাইলে তাকে কত কোণে আনত হতে হবে। তোমার ফর্মুলা একটাই, tan θ = v²/rg। তোমার বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 100 মিটার, g 9.8, তারপরে ভি হচ্ছে 20 মিটার/সেকেন্ড। এইগুলো ভ্যালুগুলো বসাইয়া তুমি এই থিটার মানটা পেয়ে যাবে। একইভাবে থিটা দেওয়া থাকতে পারে, ভি বের করবা, অথবা থিটা ভি দেওয়া আছে আর বের করবা, জাস্ট একই নিয়মে করে ফেলবা। আর কালকের যে ক্লাস হবে ওই ক্লাসে আমি আরো ডিটেইলস বলে দেব, প্রবলেম সলভ করে দেব। এখন সাইকেল আরোহীর তো নিজের কন্ট্রোল আছে, সে একটা গাড়ি সাইকেলটাকে একদিকে ঘোরাতে পারে, মোটরসাইকেল, বাইসাইকেল, যে কোনো সাইকেলই। আবার চিন্তা করো তুমি একটা প্রাইভেট কার চালাচ্ছ, প্রাইভেট কার চালানো অবস্থায় এরকম একটা বাঁকা রাস্তা পাইলা, তখন তোমার এই একদিকে বাঁকা করবে কে? কারণ জানো এখানে একটা বৃত্তাকার গতি হবে। তো এই বৃত্তাকার গতি হলে তোমার রাস্তাটা এরকম
এই বৃত্তাকার গতিটা হওয়ার জন্য তোমার একটা কেন্দ্রমুখী বলের দিতে হবে না? সেই কেন্দ্রমুখী বলটা কে দিবে? সে দিতে পারছে না, কারণ তুমি চাইলেও তুমি এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলো, একটা বাস ট্রাক এগুলাকে নিজে নিজেই করা যাবে না, মানে একদিকে উঠানো যাবে না, নামানো যাবে না। সো এই প্রবলেম সলভ করার জন্য তোমরা দেখবে অনেক সময় ব্রিজ টিজ থেকে নামার সময় দেখবা রাস্তা টার্ন করতেছে, আর তোমরা যদি ওই সময় রাস্তা থেকে নেমে দেখো, দেখবা যে এটা যদি রাস্তা হয়ে থাকে, এই ধরো রাস্তাটা এমন থাকে, এটা কিন্তু অরিজিনাল রাস্তাটা, রাস্তার এক পাশ থাকবে এরকম, আরেক পাশ থেকে এরকম, মানে নর্মাল রাস্তা থাকবে এরকম, সোজা রাস্তা থাকলে এরকম সোজা রাস্তা। যখন রাস্তাটা বাঁকা হয়ে যাবে, সোজা রাস্তায় কোনো সমস্যা নাই, যখন রাস্তাটা বাঁকা হবে তখনই কেন্দ্রমুখী বলে যোগান দিতে হবে। এই কেন্দ্রমুখী বলে যোগান দেওয়ার জন্য আমাকে কি করতে হয়, যে রাস্তার এক পাশ করতে হয় উঁচা, এক পাশ করতে হয় নিচা। এটাকে বলা হয় রাস্তার ব্যাংকিং। এটা হলো রাস্তার দৈর্ঘ্য, ধরলাম x, আর রাস্তার এক পাশ থেকে আরেক পাশের উচ্চতা হচ্ছে h। এই থিটা এক পাশ থেকে আরেক পাশের যে উচ্চতা, যে অ্যাঙ্গেলটা করবে, এটাকে বলা হয় ব্যাংকিং কোণ। কি বলা হয়? ব্যাংকিং কোণ। তোমার গাড়িটা থাকে এরকম, গাড়িটা তোমার এরকম থাকে, ড্রয়িং শিখতে, এটা একটা গাড়ি, গাড়িটা রাস্তাটা তোমার এরকম করা হয়। এখন তুমি খেয়াল করে দেখো তোমার প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? সবসময় তলের সাথে লম্ব বরাবর। আর গাড়ির ওজন কাজ করবে mg। আচ্ছা, এখন প্রতিক্রিয়া বলের বিপরীত দিকে তোমার এটা হচ্ছে এটা যদি থিটা হয়ে থাকে, আমি এর আগে প্রমাণ করে দেখাইছি, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, এটা জাস্ট পরে করে নিও। তাহলে এই পাশে যদি হয় থিটা, আরটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আর cos থিটা, আর একটা হচ্ছে এইদিকে আর sin থিটা। কারণ বৃত্তের গতির জন্য আমি তোমাকে জানি যে বৃত্তের গতি যদি এমন হয় এদিকে ঘুরে, কেন্দ্র বিমুখী বল হয় এদিকে, তোমার কেন্দ্রমুখী বল দরকার ভিতরের দিকে। তাহলে এখানে যখন সে ঘুরবে, কিন্তু বিমুখী বলটা হচ্ছে এদিকে mv²/r, আর কেন্দ্রমুখী বলটা দিচ্ছ তুমি r sin থিটা দিয়ে। তো আগের মতো r sin থিটা ইকুয়াল টু mv²/r, আর r cos থিটা ইকুয়াল টু mg। সেম ভাবে যদি আমি ভাগ করি, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে ভাগ করো, tan থিটা ইকুয়াল টু v²/r। ওকে, তো এখান থেকে তুমি সব হিসাব করতে পারবা। এই আগের মতো এটা হলো ব্যাংকিং কোণ, রাস্তার এক পাশ থেকে আরেক পাশের উচ্চতা কত থিটা, বি হচ্ছে গাড়িকে কত বেগে চালাবা, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর জি হচ্ছে 9.8। আচ্ছা, এখন এগুলা যদি আমি বুঝতে পারি, আমি একটু জিওমেট্রিক ক্যালকুলেশন করি। এই ধরো আমার রাস্তাটা, বলো রাস্তা কোনটা, এটা না এটা? রাস্তার এক প্রান্ত এটা, আরেক প্রান্ত এটা, তো অবশ্যই রাস্তাটা হলো এটা, রাস্তা দৈর্ঘ্য x, এটা হচ্ছে h। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উচ্চতা
বের করতে বলা হয়েছে, রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে, বলা হলো যে একটা রাস্তার দুই প্রান্তের উচ্চতা ধরো এরকম 0.2 মিটার। তারপরে রাস্তার এই ব্যাংকিং কোণ হচ্ছে ধরো 10 ডিগ্রি। রাস্তার দৈর্ঘ্য কত? তখন তুমি বের করে ফেলবো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তখন তুমি রাস্তার দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবে। x sin থিটা ইকুয়াল টু h, x ইকুয়াল টু h বাই sin থিটা। সো আবার খেয়াল করে দেখো যে এটা হচ্ছে দুই প্রান্ত, এটা রাস্তা না, এটা রাস্তা নয়। অনেকে এই বিষয়টা ভুল করে, তো আমি বারবার বলতেছি, রাস্তা এটা না, রাস্তা হলো উপরেরটা, এখানে গাড়ি চলবে। এটা হচ্ছে রাস্তার দৈর্ঘ্য, এটা আমি x লিখছি। আর রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উচ্চতা হচ্ছে h। ওকে, তাহলে আমরা মোটামুটি কয়েকটা বিষয় বুঝলাম। সেটা তোমাদের বেসিক ঠিক করার জন্য আমি আগে তোমাদের প্রতিক্রিয়া বল শিখাইছি, কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল শিখাইছি। আর আমার ইচ্ছে ছিল যে কয়েকটা প্রবলেম করাবো। খুব একজস্টেড লাগতেছে। তোমাদের থিওরি কমপ্লিট। আমি কালকে ক্লাসে, তোমার অনলাইন ক্লাসে যতটুকু পারি যতগুলো প্রবলেম সম্ভব করে দেব। সবাই ভালো থাকো। থিওরিগুলো অ্যাপ্লাই করো বারবার। উদাহরণে অনেক অঙ্ক করা আছে, ওগুলা যদি শুধু উদাহরণ করো তুমি, তোমার বেসিক ঠিক হয়ে যাবে। বুঝে বুঝে অঙ্ক করো, বারবার করো। সবাই ভালো থাকো।